ওকে, তো আজকে আমরা তোমাদের স্যার এই পয়েন্টটা কি আমাদের পোয়েট্রি বইয়ে আছে? আজকে যে পয়েমটা পড়াইবেন ওইটা কি আমাদের পোয়েট্রি বইয়ে আছে? না, এটা তোমাদের একটা অফ টেক্সট কবিতা। এটা তোমাদের রিডিং স্কিল পার্ট সি এর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সো টুডে উই আর গোয়িং টু রিড an off text poem for reading skill part C. The name of the poem is Ozymandias by P.B. Shelley, one of the most celebrated poems of P.B. Shelley, পার্সি বিশি শেলি। তো আগে এই কবিতাটার থিম তোমাদেরকে বলে দিই। এই কবিতাতে এরকম কথাবার্তা বলা হবে যে আগেকার সময়ে একজন রাজা ছিলেন, বুঝছো? সো there was a king, but the king was not a very decent kind of person. He was a cruel man. He was a cruel king. এবং সে মনে করতো যে পৃথিবীতে শ্রেষ্ঠ তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তার মতো রাজা এবং তার মতো রাজত্ব আর কারো নাই। সে সবার দিকে একটা নিচু দৃষ্টিভঙ্গি রাখত, বুঝছো? কিন্তু আলটিমেটলি যে এখানে যার ছবি দেখতে পাচ্ছ এই হচ্ছে অজিমেন্ডিয়াস, এবং সে নিজের একটা স্ট্যাচু তৈরি করেছিল, বুঝছো? বিশাল বড় একটা স্ট্যাচু। এবং এই কবিতাতে বলা হচ্ছে যে স্কাল্পচার ছিল। স্কাল্পচার শব্দের অর্থ হচ্ছে যে যে ভাস্কর্য তৈরি করে, ভাস্কর্য তৈরি করে। এবং বলা হচ্ছে সেই ভাস্কর্য যে তৈরি করেছিল, যে ভাস্কর, সে খুব এক্সপিরিয়েন্সড একজন মানুষ ছিল। সে তার যে পার্সোনালিটি, তার দৃষ্টিভঙ্গি, এগুলা সে খুব সুন্দরভাবে পিকচারাইজ করতে পেরেছিল। এবং আলটিমেটলি যে এতদিন পার হয়ে গেছে, তারপরেও যখন আমরা তার ওই ভাস্কর্যের যে ধ্বংসাবশেষ আছে তার দিকে যদি আমরা তাকাই, তাহলে এখনও আমরা তার ওই যে তার দৃষ্টিভঙ্গি বলো, তার অ্যাটিটিউড বলো, সে কেমন মানুষ, ওই ভগ্ন যেই স্ট্যাচু আছে ওই স্ট্যাচুর দিকে তাকালে আমরা এখন পর্যন্ত বুঝতে পারি যে হ্যাঁ, এ হলো এই টাইপের শয়তান মানুষ ছিল। এবং end of the poem we will see that যদিও সে বলেছিল যে আমার দিকে তাকাও, আই অ্যাম অজিমেন্ডিয়াস, কিং অফ কিংস, আমি রাজাদেরও রাজা, আমার মতো কেউ হতে পারবে না, তোমরা আমার মতো হওয়ার চেষ্টা করো এবং লাস্টে আশাহত হয়ে যাও, আমার রাজত্ব কখনো শেষ হবে না। হ্যাঁ, হি সামহাউ হি ওয়ান্টেড টু সে দ্যাট হি ইজ অলমাইটি টাইপ অফ পারসন। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সময়ের স্রোতে তার রাজত্ব শেষ হয়ে গেছে, সেও শেষ হয়ে গেছে, এবং শুধুমাত্র কি পড়ে আছে, তার সে যে মূর্তিটা তৈরি করেছিল সে মূর্তিটার একটা ভগ্নাবশেষ ওইখানে পড়ে আছে, তাছাড়া আর কোনো কিছু নেই। তাহলে সময় সব কিছু কিন্তু নষ্ট করে দেয়। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন একটু জলদি কবিতাটা পড়ার চেষ্টা করি। এই কবিতার শুরুতে যে স্পিকার আছে তার সাথে একজনের দেখা হয়, একজন ট্রাভেলারের দেখা হয়, যে অনেক দূর থেকে সে হেঁটে হেঁটে আসছিল। এবং যখন হোয়েন দ্যাট ট্রাভেলার মিটস উইথ আওয়ার স্পিকার, দেন সে তাকে ওই যে সে ওই একটা ডেজার্টের মধ্যে, ডেজার্ট মানে কি? মরুভূমি। হ্যাঁ, তো ওই ডেজার্টে যখন সে ওই যে ভাঙা মূর্তিটা দেখেছিল, অজিমেন্ডিয়াসের মূর্তি দেখেছিল, সে এখন এসে আমাদের যে স্পিকার আছে তার কাছে সে বর্ণনাটা দিবে, সে কেমন দেখেছিল, তার কেমন ফিল হয়েছিল, এগুলো সে এখন বর্ণনা দিবে। দেখো, এখন আমাদের স্পিকার বলছে যে আই মিট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। অনেক দূর, অনেক প্রাচীন একটা শহর থেকে একজন ট্রাভেলার এসেছিল। আই মিট এ ট্রাভেলার, আই কেম টু অ্যাকোয়েন্টেন্স উইথ এ ট্রাভেলার। হ্যাঁ, হু সেই, যে বলল, কে বলল? এখানে বলল হচ্ছে এই ট্রাভেলার বলল। কি বলল সে?
two vast and trunkless lakes of stone stand in the desert. এখন the traveler says that I have seen something. What have you saw? I have seen that there is two vast lakes. একটা বিশাল দুইটা পা আছে, এই যে দুইটা পা আছে, বিশাল দুইটা পা আছে, কিন্তু সমস্যা হচ্ছে there is no trunk. Trunk means body. Trunk means body. There is leg but there is no body there. কোনো একটা কারণে ঝড় বৃষ্টি অথবা মানুষ ভেঙে কোনো একটা কারণে ওইটার কোনো বডি নাই। So there is no body, there is only legs. আচ্ছা, লেকস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, ওই ডেজার্টের মধ্যে দাঁড়ায় আছে। নিয়ার দেম অন দ্য স্যান্ড হাফ সাঙ্ক এ শ্যাটার্ড ভেইস লাইস। অ্যান্ড নিয়ার দেম, ওইটার কাছে কি আছে? হাফ স্যাঙ্ক, এই যে মাথাটা আছে এটা অর্ধেক ডুবে আছে, অর্ধেক ডুবে আছে। একটি হচ্ছে শ্যাটার্ড ভাইস মানে ফেস, একটা মাথা, একটি মুখাবয়ব ওইখানে পড়ে আছে, ভেঙে টুকরো টুকরো হয়ে ওইখানে পড়ে আছে। হুজ ফ্রন অ্যান্ড রিঙ্কেল লিপস অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড উইদাউট কম্যান্ড। এখানে সে বলছে যে আমি যে ফেসটা দেখেছি ওইটার এখন তোমাকে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলি। আমার কাছে মুখটা দেখে কি মনে হয়েছে? আমার কাছে দেখে মনে হয়েছে যে ওই মুখটাতে যেন খুব সে প্রচণ্ড পরিমাণ রেগে আছে, অথবা সে প্রচণ্ড পরিমাণ অহংকারী একজন লোক। সে কোনো একটা কারণে হি ইজ এক্সট্রিমলি অ্যাংরি, হি ইজ ভেরি অ্যাংরি। ওকে, ফোন মানে হচ্ছে হলো ওর চোখের দিকে, ওর চেহারার দিকে যখন আমি তাকাচ্ছি যেন মনে হচ্ছে সে একটা রাগান্বিত একটা দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড রিঙ্কেলড লিপস, এবং তার হচ্ছে ঠোঁটটা হচ্ছে কুচকানো, তার ঠোঁট হচ্ছে কুচকানো। যে রেগে গেলে আমাদের ঠোঁট একটু কুচকায় যায় না, আমরা বিরক্ত যখন হই প্রচণ্ড পরিমাণ রেগে যাই। সো দ্যাট কাইন্ড অফ এক্সপ্রেশন ক্যান বি সিন অন দ্য ফেস অফ অজিমেন্ডিয়াস। ওকে, লিপ অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড উইদাউট কমেন্ট। এবং আরেকটা জিনিস সে লক্ষ্য করেছে তার মুখের মধ্যে, তার মুখে যে একটা হাসি আছে। অনেক সময় হয় না যে তুচ্ছ তাচ্ছিল্য মানুষ যখন করে তখন একটা হাসি কিন্তু তাদের মুখে আসে, যে তাচ্ছিল্য করার জন্য হাসি। তো অ্যাকর্ডিং টু দ্য ট্রাভেলার, সে তার মুখে ওই রকম একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি সে দেখতে পাচ্ছে, এবং দ্যার ইজ নো ইমোশন। হ্যাঁ, দ্যার ইজ, তার মধ্যে একটা অথরিটি আছে। যখন তোমার মধ্যে অথরিটি আসবে, তুমি কন্ট্রোলিং পাওয়ার যখন তোমার থাকবে, তখন তোমার মধ্যে কিন্তু একটা ইমোশন থাকতে হবে, ঠিক আছে। তো বাট here is a thing that the traveler couldn't see any kind of emotion on the face of that statue. তো এক কথায় একটা কঠোর নির্দয় মানুষের চেহারা সে ওইখানে দেখতে পেয়েছে। বুঝতে পেরেছ? বলো দেখি যে এই কয়টা লাইনে, 1 2 3 4 5 6, এই 6টা লাইনে তোমরা কি বুঝতে পেরেছ? ওকে, কেউ রেসপন্স করছো না, তাহলে আই থিংক বুঝতে পেরেছি আমরা। স্যার নেয়ার দেম এরপরে থেকে একটু বুঝায় দেন। নিয়ার দেম, আচ্ছা এতটুকু তো বুঝতে পেরেছো যে ওইখানে এই যে দুইটা পা ছিল, এই দুইটা পা ছিল। এখন নিয়ার দেম, দেম মানে হচ্ছে এই দুইটা পা। ওই নিয়ার দেম অন দ্য স্যান্ড, এই যে যে বালি আছে ওই বালির কাছে কি ছিল? অন দ্য স্যান্ড হাফ সাঙ্ক এ শ্যাটার্ড ভেইস লাইস। ওইটার ঠিক কাছেই বালির মধ্যে একটা অর্ধ নিমজ্জিত, অর্ধ ডুবন্ত একটা ফেস ওইখানে আছে, একটা ফেস আছে। এই যে এই মাথাটা, ওইখানে মাথাটা আছে। হুস ফ্রন অ্যান্ড রিঙ্কেল স্লিপস, এবং যার মুখের দিকে, তার চোখের দিকে
চোখের দিকে তাকালেই যেন আমি বুঝতে পারছি যে সে একটা প্রচণ্ড রাগান্বিত মানুষ, তার মুখে একটা রাগান্বিত ভাব আমি দেখতে পাচ্ছি, ফ্রন মানে অ্যাংরি লুক তার মুখে আছে, অ্যান্ড রিঙ্কেল লিপস, এবং ওই রাগান্বিত হওয়ার কারণে তার যে লিপসটা, তার যে ঠোঁটটা যেন কুঁচকে আছে। এটা 1 নাম্বার হতে পারে রাগের জন্য, 2 নাম্বার হতে পারে সে যে অন্যকে তাচ্ছিল্য করছে, তুচ্ছ করছে অন্যদেরকে, এই কারণে তার ঠোঁটটা কুঁচকায় আছে। অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড, এবং সে হাসছে, কিন্তু হাসিটা কেমন? হাসিটা হচ্ছে তোমাকে মক করার জন্য, তোমাকে তাচ্ছিল্য করার জন্য, যে দেখো আমার দিকে দেখো, আমি কিং অফ কিং, আমি অজিমেন্ডিয়াস, তুমি কি, তুমি তো আমার কাছে কিচ্ছু নয়, হ্যাঁ তুমি নিকৃষ্ট, এই যে তুমি যে নিকৃষ্ট, আমি তোমার দিকে তাকায় ওই নিকৃষ্টতা তোমার বোঝানোর জন্য আমি একটা হাসি দিচ্ছি। তো এই হাসিটা আমার স্ট্যাচুতে আছে, উইদাউট কমেন্ট। অ্যান্ড আমার মধ্যে যে সে যে একটা রাজা, তার মধ্যে একটা ইমোশন থাকতে হয়, তার মধ্যে কোনো অথরিটি পাওয়ারের থাকার জন্য যে ইমোশন, তার মধ্যে কোনো ইমোশনও নাই। ওকে, এখন আমরা আসি স্কাল্পচারের দিকে। টেল দ্যাট, এই যে তার মধ্যে যে এই ডিটেলস যে আমরা দেখতে পাচ্ছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে টেল দ্যাট ইটস স্কাল্পচার মানে হচ্ছে হলো যে মূর্তি তৈরি করে, আর্টিস্ট হু মেক স্ট্যাচুস, ইটস স্কাল্পচার ওয়েল দোজ প্যাশনস রিড। সে ওই যে অজিমিন্ডিসের যে গঠন, বাহ্যিক গঠন বলো, তার ইমোশন, তার প্যাশন, সেগুলাকে সে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিল। সে এত সুন্দরভাবে বুঝতে পেরেছিল জন্য সে ওই মূর্তিটা এত সুন্দরভাবে তৈরি করতে পেরেছিল। এখানে একটা জিনিস বলি, এখানে কবি তোমার যে পাওয়ার, তোমার ক্ষমতা, হ্যাঁ, তোমার অর্থ প্রতিপত্তি, এগুলার যে টেম্পোরারিনেস, এইটা তিনি বোঝাতে চেয়েছেন। এবং দ্বিতীয় তিনি বোঝাচ্ছেন যে এই স্ট্যাচুটা কতদিন আগে তৈরি করা হয়েছে, কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, ঠিক আছে? তো আর্ট রিমেইনস বাট ওয়েলথ ডিসঅ্যাপিয়ার্স, ইয়োর ফেমাসনেস, হ্যাঁ, ইয়োর গ্রেটনেস দ্যাট উইল ডিসঅ্যাপিয়ার, কিন্তু তোমার আর্টের ভ্যালু কিন্তু নষ্ট হবে না, তিনি এটা বোঝাচ্ছেন। টেল দ্যাট ইটস কালচার ওয়েল দোজ প্যাশন শ্রী, সে তার ওই ইমোশনগুলো খুব ভালোভাবে বুঝেছিল, রিড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড, হুইচ ইয়েট সারভাইভ স্ট্যাম্পড অন দোজ লাইফলেস থিংস, এবং ওই যে লাইফলেস থিংগুলো যে আছে, তার মুখ, তার পা, এসে হ্যান ত্যান এগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু স্টিল নাও উই ক্যান ফাইন্ড দ্য ট্রেসেস অফ দ্য ইমোশনস অফ অজিমেন্ডিয়াস। সো এখন পর্যন্ত ওইটার মধ্যে স্ট্যাম্প মারা আছে, তার ইমোশনগুলো এখন পর্যন্ত আছে ওই লাইফলেস অবজেক্টগুলোর মধ্যে। দ্যাটস ওয়াই হ্যাঁ দ্য পয়েট ইজ সেইং হুইচ ইয়েট সারভাইভ, এখন পর্যন্ত আছে, ওই যে আর্ট অ্যান্ড কালচার এখন পর্যন্ত আছে, স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস, ওই প্রাণহীন বস্তুগুলোর মধ্যে এখন পর্যন্ত অজিমিন্ডিয়াসের ক্যারেক্টারিস্টিক্সগুলো এখনো আছে। দ্য হ্যান্ড দ্যাট মকড, এখানে দ্য হ্যান্ড বলতে বোঝানো হচ্ছে যে ওই যে স্কাল্পচার আছে তার হাতের কথা এখানে বলা হচ্ছে, বুঝছো? দ্য হ্যান্ড দ্যাট মক দেম, মক মানে হচ্ছে হলো কপি করা, এই যে তার স্কাল্পচারের যে হাতটা আছে, এই হাত, এই তার যে ইমোশনগুলা, অজিমিন্ডিয়াসের ইমোশনগুলো খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে, খুব সুন্দরভাবে কপি করেছে, করে ওই পাথরের মধ্যেই সেটা সে ফুটিয়ে তুলেছে। ওকে, অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড দেম, এবং সেই হৃদয় থেকে ওইটাকে তৈরি করেছে। অ্যান্ড হি ক্রিয়েটেড দ্যাট পিস অফ আর্ট, দ্যাট স্ট্যাচু ডিরেক্ট ফ্রম হিজ হার্ট, সে হাত দিয়ে তৈরি করেছে, কিন্তু তার ইন্সপিরেশন, সে ইন্সপায়ার হয়েছে কোথায় থেকে, সে ক্রিয়েট করেছে কোথায় থেকে, তার হৃদয় থেকে। ওকে, এখন সে বলছে তার যে প্যাডিস্টেল শব্দের অর্থ হচ্ছে যে তোমরা দেখবা যখন কোনো মূর্তি তৈরি করা হয়, যখন কোনো বাড়ি তৈরি করা হয়, তখন কিন্তু তার আগে নিচে একটা হচ্ছে বেস তৈরি করে নেওয়া হয়। ওকে, তো ঠিক সেরকমই হোয়েন এভার এ স্ট্যাচু ইজ বিল্ড, তার ঠিক নিচে একটা ওই বেদি টাইপের তৈরি করে নেওয়া হয়। বেদি মানে হচ্ছে এই যার উপরে ওই স্ট্যাচুটা দাঁড়ায় থাকে, এই লেকটা এটার উপর দাঁড়ায় ছিল, কোনো কারণে এটা ভেঙে গেছে, ঠিক আছে? তো এখানে সে বলছে যে অন
কই ছাড়লাম, অ্যান্ড অন দ্য পেডিস্টেল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, এবং সেই ওই যে স্তম্ভটা ছিল যার উপর স্ট্যাচুটা দাঁড়ায় ছিল, ওইখানে কিছু কথা লেখা ছিল। ওই কি অজিমিন্ডিয়াস যে আছে, সে তার নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য, তার শ্রেষ্ঠত্বকে মানুষের কাছে তুলে ধরার জন্য কয়েকটা লাইন ওইখানে লিখেছিল। কি লিখেছিল? অ্যান্ড অন দ্য প্যাডিস্টেল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, এই কথাগুলো আছে, এই যে এই দুইটা লাইন ওইখানে আছে। কি সেটা? মাই নেম ইজ অজিমেন্ডিয়াস, কিং অফ কিংস। আমার নাম হচ্ছে অজিমেন্ডিয়াস, এবং আই এম দ্য গ্রেটেস্ট কিং অন আর্থ, আমি রাজাদেরও রাজা, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। আমার রাজত্বের দিকে দেখো তোমরা। সে বলছে তারপর, লুক অন মাই ওয়ার্কস, তোমরা আমার রাজত্বের দিকে দেখো। কে দেখবে? ইয়ে মাইটি, এবং অন্যান্য যে পাওয়ারফুল মানুষ ছিল, অন্যান্য যে রাজা ছিল, হ্যাঁ, তাদেরকে সে বলছে যে আমি হচ্ছে রাজাদেরও রাজা, তোমরা আসো আমার রাজত্বের দিকে তাকাও। আমার মতো কি তোমরা পাওয়ারফুল হতে পারবা? পারবা না তো। তোমরা জাস্ট চিন্তা করবা, আশা করবা, স্বপ্ন দেখবা, কিন্তু ওই স্বপ্নটা তোমাদের কখনোই পূরণ হবে না, এবং আলটিমেটলি তোমরা আশাহত হবা। আমি এটাই চাই। এবং তারপরে সে বলছে অ্যান্ড ডিসপেয়ার, এই যে তোমরা আশা করবা, তোমরা স্বপ্ন দেখবা, রাতের পর রাত জাগবা, কিন্তু কেউ তোমরা আমার সমান হতে পারবে না, এবং আলটিমেটলি তোমরা কি করবা? তোমরা ডিসপেয়ারে ডুবে যাবা, তোমরা তোমাদের হোপ তোমাদের লুজ হয়ে যাবে, তোমরা সেই আশাটা তোমাদের হারায় যাবে, তোমরা দুঃখিত হবা। হ্যাঁ, তো এতটাই সে অ্যারোগেন্ট ছিল, বুঝছো? এবং তারপরে সে বলছে নাথিং বিসাইড, এখন বর্তমান সময় চলে আসছি। এখন ওই ট্রাভেলার বলছে যে নাথিং বিসাইড রিমেইনস, এই যে এত কিছু, এত সয় সম্পত্তি, এত রাজত্ব, তার কিছুই নাই। নাথিং বিসাইড রিমেইনস, কিছুই নাই ওইখানে। রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসিয়াল রেক, ওই ওইখানে কোনো কিছুই নাই। ওই যে ভাঙা যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো আছে, সে বলছে রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসিয়াল রেক, ওই যে বিশাল, যে এক্সট্রিমলি বিশাল যে রুয়েন অবজেক্টগুলো আছে, ভাঙা যেই ইয়েগুলা, হাত পা মুখ এগুলা যে আছে, ওগুলার চারপাশে আর কোনো কিছুই নাই। না রাজা আছে, না রাজত্ব আছে, কোনো কিছুই নাই। শুধু কি আছে? বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, ওইখানে শুধুমাত্র আছে হচ্ছে ওই যে বালি আছে, ওই বালি ছাড়া আর ওইখানে কিছুই নাই। হ্যাঁ, বাউন্ডলেস, দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ড স্ট্রেচ, এবং সে যে বলেছিল যে আমার রাজত্ব কখনো ধ্বংস হবে না, হ্যাঁ, আমি থেকেই যাব। কিন্তু আলটিমেটলি কি হয়েছে? সে থেকে গেছে, কিন্তু কিভাবে থেকে গেছে? ওই সেই ধ্বংসপ্রাপ্ত একটা মূর্তি হিসাবে থেকে গেছে, এবং তার চারপাশে শুধু যত দূর দেখা যায় স্যান্ড স্ট্রেচ, মানে চারদিকে তার ওই ধ্বংসাবশেষের চারদিকে শুধুমাত্র বালি আর বালি, মরুভূমি এবং মরুভূমি। তার রাজত্ব ধ্বংস হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তো এটার দ্বারা আমরা বুঝতে পারি যে হিউম্যান ওয়েলথ, হিউম্যান ফেম, এগুলার যে টেম্পোরারি বিহেভিয়ার, এগুলা যে আস্তে আস্তে যে ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই অজিমিন্ডিয়াসের কবিতা থেকে, অজিমিন্ডিয়াস থেকে আমরা সেই প্রমাণটা পাই। তো আশা করছি কবিতাটা আমরা বুঝতে পেরেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা আসি যে এই কবিতার যে প্রশ্নগুলো আছে, আমরা প্রশ্নগুলো একটু ওয়ান বাই ওয়ান করে নেব। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। এই মূর্তিটা কে বানাইছিল? এই মূর্তিটা কে বানাইছিল তার কোনো এক্স্যাক্টলি মেনশন এখানে দেওয়া হয় নাই, শুধু এই স্কাল্পচারের কথা এখানে বলা হচ্ছে। এবং এবং এটা এই জন্য হতে পারে যে তোমাদেরকে বলেছিলাম যে যখন কোনো গল্পের মধ্যে, বলো দেখি মনে আছে এই কথাটা, যে যখন কোনো গল্প কবিতার মধ্যে কোনো একজন ক্যারেক্টারের নাম ডিরেক্টলি বলা হয় না, তখন তার দ্বারা কি বোঝানো হয়? কবি কি বোঝাতে চান? মনে আছে এই কথাটা কি? কারোই মনে নাই? আচ্ছা, তো whenever in a piece of literature there is a character, but আমাদের যে লেখক আছে সে ওই ক্যারেক্টারের নাম বললেন না। নামটা না বলার কারণ কি?
নামটা না বলার কারণ হচ্ছে কবি ওই ক্যারেক্টারকে রিপ্রেজেন্টেটিভ করে দেন। রিপ্রেজেন্টেটিভ মানে কি, তিনি ওই মানুষটার দ্বারা, যে নেমলেস যে ক্যারেক্টার আছে, ওই নামহীন মানুষটার দ্বারা ওই জাতীয় সকল মানুষকে বোঝায়। তিনি এখানে আর্ট অ্যান্ড কালচারকে বোঝাচ্ছেন যে অজমেন্ডিয়াসের যে রাজত্ব আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে, একদম ধুলায় মিশে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওই যে পিস অফ আর্ট যেটা, হ্যাঁ, ওই পিস অফ আর্টটা কিন্তু এখন পর্যন্ত থেকে গেছে। কাজেই সে বলছে সম্পত্তি, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কি, যে আর্টের ভ্যালু, আর্ট কিন্তু নষ্ট হবে না, আর্ট অ্যান্ড কালচার কিন্তু নষ্ট হবে না। ওকে, তো এখন আমরা আসি যে এই কবিতার সামারির দিকে। আমরা ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওজিমিন্ডিয়াস মনে হয় মিশরের নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মিশরে। ওকে, তো আমরা এখন আসি এই কবিতার প্রশ্নগুলোর দিকে, আমরা একটু আসি। সহজ একটা কবিতা, খুব একটা কঠিন কবিতা না। এটার প্রশ্নগুলো আমরা একবার পড়ে নিই, দেখো। তাহলে এখানে আমাদেরকে সামারি বের করতে হবে। অজিমিন্ডিয়াস ইজ এ ফেমাস সনেট বাই পিবি শেলি, পার্সি বেশি শেলি। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ এ ট্রাভেলার হু হ্যাজ ভিজিটেড অ্যান অ্যানশিয়েন্ট ডেজার্ট। সে একটা অ্যানশিয়েন্ট ডেজার্ট থেকে একজন মানুষ ঘুরে ঘুরে আসতেছে। দ্য ট্রাভেলার ডিসক্রাইবস দ্য ব্রোকেন স্ট্যাচু অফ এ গ্রেট কিং নেমড অজিমিন্ডিয়াস। Only two huge stone legs are standing in a stand, in a sand, while the broken face lies nearby. So after reading this poem আমরা তো বুঝতে পেরেছি এটা যে কি, there is two legs and but the leg do not have any body, কোনো বডি নাই, শুধুমাত্র পা আছে ওইখানে, এবং তার আশেপাশে ওই মাথাটা পড়ে আছে। The face still shows a frown and wrinkled lip and sneer of cold command, which suggests that the king was proud, পাওয়ারফুল অ্যান্ড অ্যারোগেন্ট। এবং তার যে বাহ্যিক দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, তার ফেস, তার লিপস, তার হাসি, এই সবগুলা দেখে কিন্তু আমরা তার যে গর্ব, তার যে ক্ষমতা এবং তার যে অ্যারোগেন্স, এটা কিন্তু আমরা বুঝতে পারি। দ্য স্কাল্পচার ওয়াজ সো স্কিল্ড দ্যাট হি স্কিলফুলি ক্যাপচার্ড দ্য কিংস প্রাউড এক্সপ্রেশন ইন স্টোন, অ্যান্ড দ্য স্কাল্পচার, হি ওয়াজ এক্সিলেন্টলি স্কিল্ড। হ্যাঁ, হি ওয়াজ এক্সিলেন্টলি ট্যালেন্টেড। সে ওই রাজাকে দেখে তার প্রত্যেকটা গুণাবলী এত সুন্দরভাবে ওই পাথরে খোদাই করে দিয়েছে। অন দ্য বেস অফ দ্য স্ট্যাচু দের ইজ অ্যান ইনস্ক্রিপশন, মানে লেখনী আছে সেখানে, কি সেটা, আই এম অজিমেন্ডিয়াস কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার। সে কি বলছে, যে আমি হচ্ছে অজিমেন্ডিয়াস, আমি রাজাদেরও রাজা, আমার কাজের দিকে তাকাও এবং তোমরা সবাই আশাহত হও, কারণ আমার লেভেলে তোমরা কখনো আসতে পারবে না। Those words show that the king believed his power and achievements would last forever. However, the reality is completely different. His great empire has disappeared and only the broken statue remained. এবং সে কি বলেছিল, সে আশা করেছিল, সে ধারণা করেছিল যে আমার রাজত্ব, আমার হচ্ছে ফেম, এগুলো এভারলাস্টিং, এগুলো কখনোই শেষ হবে না, কিন্তু আলটিমেটলি কি হলো, তার সব কিছু ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র স্ট্যাচুটা আছে, ব্রোকেন স্ট্যাচুটা আছে। অ্যারাউন্ড দ্য স্ট্যাচু দ্যার ইজ নাথিং এক্সেপ্ট দ্য এন্ডলেস ডেজার্ট। এবং ওই স্ট্যাচুর আশেপাশে কি আছে, তার রাজত্ব আছে, তার প্রাসাদ আছে, তার হচ্ছে হাতি ঘোড়া, এগুলো সব আছে, নাই, সব নষ্ট হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ডেজার্টটা আছে ওইখানে। Shelley described it as the lone and level sand stretched far away. এটা দ্বারা কি বুঝাচ্ছেন তিনি, দিস পাওয়ারফুল ইমেজ শোজ দ্যাট টাইম হ্যাজ ডিস্ট্রয়েড বোথ দ্য কিং অ্যান্ড দ্য কিংডম। রাজা রাজত্ব একদম আর কোনো কিছুই নাই, সব একদম ধুলা করে দিয়েছে। দ্য পোয়েম টিচেস দ্যাট ওয়েলথ, পাওয়ার, প্রাইড ক্যানট ডিফিট টাইম। এগুলা দিয়ে তুমি কিন্তু সময়কে হার মানাতে পারবা না। ইভেন দ্য গ্রেটেস্ট রুলার্স বিকাম পাওয়ারলেস ইন দ্য এন্ড।
তুমি যত বড়ই রাজা হও, তোমার যতই সম্পত্তি থাক, তোমার যতই ক্ষমতা থাক, আলটিমেটলি সব কিছু ধ্বংস হয়ে যাবে। In conclusion, Ozymandias reminds reader that human pride is temporary, but time and nature are eternal. A powerful lesson about the weakness of human power and the lasting power of time. ওকে, এরপরে আমরা আসি যে কমেন্ট অন দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। তিনি বলছেন এখন এটার সেন্ট্রাল থিম কি, এইটুকু আমরা নোট থেকে নিব। তারপর দেখো, দ্য সেন্ট্রাল থিম অফ অজিমিন্ডিয়াস ইজ দ্য টেম্পোরারি নেচার অফ হিউম্যান পাওয়ার অ্যান্ড প্রাইড। তোমার যে ব্যক্তির যেই পাওয়ার, ক্ষমতা এবং ব্যক্তির যে অহংকার, এটা যে টেম্পোরারি, এটা থাকবে না, এটা একদিন না একদিন নষ্ট হয়ে যায়, সময় এটাকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, থ্রু দ্য স্টোরি অফ দ্য ব্রোকেন স্ট্যাচু অফ কিং অজিমিন্ডিয়াস, Percy Bysshe Shelley shows that no king, ruler or empire can live forever. কোনো রাজা, কোনো ডাইনেস্টি, কোনো রাজত্ব কেউ সারা জীবন কারো থাকবে না, এটা ধ্বংস হবে। নো ম্যাটার হাউ পাওয়ারফুল এ পারসন বিকামস, টাইম উইল ফাইনালি ডিস্ট্রয় এভরিথিং। তুমি যত বড়ই তুমি ক্ষমতাবান মানুষ হও, তোমাকে ধ্বংস হতেই হবে। দ্য পোয়েম টিচেস দ্যাট হিউম্যান প্রাইড ইজ শর্ট লিভড, বাট টাইম অ্যান্ড নেচার আর এভারলাস্টিং। সময় এবং প্রকৃতি হচ্ছে এভারলাস্টিং। দ্য কিং believes that he was the greatest ruler in the world. The words written on the statue, "My name is Ozymandias, King of Kings. Look on my works, a mighty and despair." এই কথাটা তিনি বলেছেন, এটার দ্বারা কি দেখাচ্ছে? shows his pride and confidence, যে তার মতো কেউ হতে পারবে না, he will last ever long. He wanted future generation to admire his great achievement. সে তার গ্রেট অ্যাচিভমেন্ট চাচ্ছে যে অন্যরা তার গ্রেট অ্যাচিভমেন্টগুলোকে অ্যাডমায়ার করুক। হাউএভার দ্য রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট। হিজ মাইটি এম্পায়ার হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড অনলি দ্য ব্রোকেন স্ট্যাচু রিমেইনস ইন দ্য এমটি জায়গা। সব কিছু ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ওই স্ট্যাচুটা পড়ে আছে। Shelley describes the surroundings by saying, "Nothing beside remains, and the lawn and level sand stretches far away." This line show that time has destroyed the king's palace, army and kingdom. সব কিছু ধ্বংস করে দিয়েছে। Only the desert remains, proving that nature and time are more powerful than human beings. Okay? Then the poem also suggests that art can last longer than political power. শিল্প পলিটিক্যাল পাওয়ার চেয়ে বেশি এভারলাস্টিং। Although the king's empire has vanished, the sculpture's work still remains and shows the king's proud expression. Thus, art preserves history even after rulers are forgotten. So, all of us, others have forgotten the name of Ozymandias. তার নাম সবাই ভুলে গেছে, কিন্তু এই আর্টের মাধ্যমে স্কাল্পচারের যে মূর্তি আছে, ওই মূর্তির মাধ্যমে কিন্তু আমরা এখনো ওই অজিমিন্ডিয়াসকে তো আমরা দেখতে পাচ্ছি, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা বুঝতে পারছি। সো আর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর্ট প্রিজার্ভস, সংরক্ষণ করে রাখে। In conclusion, the main theme of Ozymandias is that human power, wealth and pride cannot last forever. Time destroys everything, but the lesson of history remains. Shelley reminds us to be humble because no human achievement is greater than the power of time and nature. ওকে, এরপর আমরা আসি যে টোনের দিকে। এই কবিতাটার টোন কি কি? এই কবিতাটার টোন প্রথমত দেখা যাচ্ছে আইরনিক। কেন আইরনিক? আইরনিক কারণ এই কবিতার শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে অজিমিন্ডিয়াস সম্বন্ধে আমরা জানতে পারছি সে একদম গ্রেটেস্ট কিং অফ আর্থ, তার এত ক্ষমতা, সে অন্যকে একদম তাচ্ছিল্য করে, মানুষকে মানুষই মনে করে না। কিন্তু আলটিমেটলি কি হলো? দেয়ার ইজ আইরনি অফ সিচুয়েশন দ্যাট সে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, সে একদম নিশ্চিহ্ন হয়ে গেল। ঠিক আছে? সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ আইরনি। ঠিক আছে?
আইরনি। এরপর আমরা দেখব স্যাটারিক্যাল। এখানে স্যাটারিক্যাল, তিনি এখানে স্যাটায়ার করছেন, তিনি এখানে মক করছেন। কাকে স্যাটায়ার করছেন তিনি? শেলি indirectly criticizes proud and selfish rulers who once think that they are greater than anyone else. তিনি স্যাটায়ার করছেন কাদেরকে? সেই সকল রাজাদেরকে, সেই সকল মানুষদেরকে যে যারা মনে করে, যারা প্রচণ্ড পরিমাণ প্রাউড এবং প্রচণ্ড পরিমাণ সেলফিশ, যারা মনে করে যে আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, কাউকে ধরার মধ্যেই ধরা যাবে না, ঠিক আছে? তো তাদেরকে তিনি স্যাটায়ার করছেন। সো দ্য টোন ইজ অলসো এ স্যাটায়ারিক ওয়ান। দেন দ্য পোয়েম ইজ অলসো সিরিয়াস অ্যান্ড রিফ্লেক্টিভ। হোয়াই? ইট মেক্স রিডার্স থিঙ্ক ডিপলি অ্যাবাউট লাইফ, পাওয়ার অ্যান্ড টাইম। তুমি এখানে তোমার জীবন, তোমার ক্ষমতা এবং সময় সম্বন্ধে তুমি ডিপলি চিন্তা করবে। সো দ্যাটস ওয়াই দ্য পোয়েম ইজ অলসো এ সিরিয়াস and reflective one. And then finally the poem has a tone of warning. এখানে তিনি ওয়ার্নিং করছেন, তিনি মানুষদেরকে বলছেন যে তুমি প্রাউড হয়েও না, তোমার কি ক্ষমতা আছে, কিছুই থাকবে না। অজমিন্ডিয়াসের মতো কিং, যার রাজত্ব যতদূর চোখ যায়, তার রাজত্ব পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, সেখানে তুমি কি? সো দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ ট্রাইং টু ওয়ার্ন আস, আমাদেরকে ওয়ার্ন করছেন তিনি। তো আলটিমেটলি এখানে কি কি টোন আছে? এখানে আইরনিক, স্যাটিরিক্যাল, সিরিয়াস, রিফ্লেকটিভ অ্যান্ড ওয়ার্নিং, এগুলো আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে? এখন দেখো এই কবিতাটার রাইম স্কিমটা আবার খুব ইন্টারেস্টিং একটা রাইম স্কিম। এখানে অলদো দিস ইজ এ সনেট, পিবি শেলি এখানে কোনো প্রেসক্রাইব কোনো রাইম স্কিম এখানে ইউজ করেন না। তিনি এখানে ইররেগুলার একটা রাইম স্কিম ইউজ করেছেন। ইররেগুলার রাইম স্কিম ইউজ করার কারণ কি, আমরা এখানে কারণটা আগে জেনে নিই, তারপর আমরা পড়ব, ঠিক আছে? এখানে তিনি এই যে দেখো, the rhyme scheme is closely connected to the form and the meaning of the poem. কেন? Shelley uses a mixed rhyme pattern instead of fixed one. তিনি এখানে ফিক্স কোনো শেক্সপিরিয়ান, স্পেন্সারিয়ান এরকম কোনো রাইম স্কিম সে ইউজ করে নাই, কোনো ফিক্সড কোনো রাইম স্কিম ইউজ করে নাই। কেন করে নাই? টু সাজেস্ট দ্যাট হিউম্যান পাওয়ার, গ্লোরি অ্যান্ড এম্পায়ার আর নট পার্মানেন্ট। সে বলছে যে মানুষের ক্ষমতা, শক্তি, তোমার ফেম, এগুলো তো পার্মানেন্ট নয়। তিনি এটাকেই তুলে ধরার জন্য তিনি এখানে কোনো ফিক্সড রাইম স্কিম ইউজ করেন, তিনি নিজের মতো করে একটা রাইম স্কিম ইউজ করেছেন। তাহলে এখানে এই কবিতাটার রাইম স্কিম কি দেখো দেখি। এখানে এই কবিতাটার রাইম স্কিম হচ্ছে এ বি এ বি এ, সি ডি ই, ই ডি ই, এফ ই এফ, এটা হচ্ছে এই কবিতার রাইম স্কিম। ল্যান্ড, এটাকে আমরা এ ধরলাম। স্টোন, কোনো মিল নাই, বি ধরলাম। স্ট্যান্ড, ল্যান্ড স্ট্যান্ড, এটাকে আবার আমরা এ ধরলাম। ফ্রন, স্টোন ফ্রন, উচ্চারণের একটা মিল পাচ্ছি, তাহলে এখানে আবার আমরা বি ধরলাম। তারপর দেখি কম্যান্ড, ল্যান্ড কম্যান্ড, স্ট্যান্ড কম্যান্ড, উচ্চারণের মিল পাচ্ছি। তাহলে এখানে দ্য ফার্স্ট 5 লাইন, the rhyme scheme of first 5 line is A B A B A, A B A B A। এরপরে তারপরের 6 লাইনের রাইম স্কিম কেমন? রিড, নতুন, সি, থিংস, এটাও নতুন, ডি, ফিট, রিড ফিট, এটাকে আমরা আবার সি ধরলাম। অ্যাপিয়ার, অ্যাপিয়ার, ফিড মেলে, মেলে না, থিংস মেলে, মেলে না, কম্যান্ড মেলে, মেলে না, ফ্রন মেলে না, একদমই মিলছে না। তাহলে এটাকে আমরা আবার নতুন একটা ধরলাম, ই ধরলাম। তারপর কিংস, থিংস কিংস মিলে যায়, তাহলে এটাকে আমরা আবার ডি ধরলাম। অ্যাপিয়ার ডিসপেয়ার, অ্যাপিয়ার ডিসপেয়ার, উচ্চারণ মেলে, তাহলে এটাতেও আমরা ধরলাম কি, ই ধরলাম। ঠিক সেভাবেই লাস্টের 3 লাইন, প্রথমে 5 লাইনের করবা, তারপর পরের 6 লাইন করবা, তারপর 3 লাইন করবা, এভাবে সুন্দর করে আমরা করব, ঠিক আছে? এবং যেভাবে তোমাদেরকে নোট দিয়েছি ঠিক এভাবেই করবা।
আচ্ছা গেল, তাহলে এটা হলো আমাদের রাইম স্কিম। এরপরে আমরা আসি জেনেরিক ফর্মে, এই কবিতার জেনেরিক ফর্ম। আচ্ছা, তিনি জেনেরিক ফর্মে তিনি প্রথমত কি বলছেন যে এটা হচ্ছে একটা লিরিক পয়েম। লিরিক পয়েম কারণ, লিরিক পয়েমের কারণ কি, ইট এক্সপ্রেসেস ডিপ থটস অ্যান্ড ইমোশন। হ্যাঁ, তিনি এখানে ডিপ থট এবং ইমোশন এখানে তুলে ধরেছেন। সো দিস ইজ অ্যান ক্যারেক্টারিস্টিক অফ লিরিক পয়েম। এবং লিরিক পয়েমে আরেকটা কি, এখানে তো রাইম স্কিম আছে, তাই না? তো রাইম স্কিম যেহেতু আছে, দ্যাটস ওয়াই দিস ইজ এ লিরিক পয়েম। দেন ইট ইজ এ ন্যারেটিভ পয়েম। ন্যারেটিভ পয়েম কি, যখন তোমাকে কোনো কিছু ন্যারেট করে বলা হবে, যখন কোনো কিছু তোমাকে বিস্তারিত বলা হবে, হ্যাঁ, কোনো একটা আইডিয়া সম্বন্ধে। এখানে কিন্তু গল্প বলছে না, দিস ইজ নট সেইং টেলিং ইউ এ স্টোরি, রাদার ইট ইজ টেলিং ইউ এ কন্ডিশন, একটা অবস্থার কথা তিনি বলছেন। সো দিস ইজ ডেসক্রাইবিং ইউ অ্যাবাউট দ্য সিচুয়েশান, অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট সিচুয়েশান অফ দ্যাট পার্টিকুলার কিং। সো দিস ইজ এ narrative poem. Then in this poem we will see that there is symbolism. হ্যাঁ, আমরা সিম্বলিজম দেখতে পাবো। এখানে ব্রোকেন স্ট্যাচু সিম্বলাইজ করে কাকে? দ্য ফল অফ পলিটিক্যাল পাওয়ার। ব্রোকেন স্ট্যাচু বলতে বোঝাচ্ছে এখানে পলিটিক্যাল পাওয়ারের যে পতন, স্ট্যাচুটা ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক সেরকমই পলিটিক্যাল পাওয়ার চুরমার হয়ে যাবে। এন্ডলেস ডেজার্ট, এটা সিম্বলাইজ করে কাকে? তোমার পাওয়ার অফ টাইম অ্যান্ড নেচারকে এখানে সিম্বলাইজ করবে। এরপরে দ্য স্কাল্পচার্স ওয়ার্ক, এটা কাকে সিম্বলাইজ করবে? এটা সিম্বলাইজ করবে হচ্ছে লাস্টিং পাওয়ার অফ আর্ট, আর্টের যে লাস্টিং পাওয়ার, আর্ট যে থেকে যায়। দিস সিম্বলস মেক দ্য পোয়েম রিচ ইন মিনিং। আমরা এটা রিচ ইন মিনিং পাবো। এরপরে অজিমেন্ডিয়াস ইজ এ সনেট, এবং লাস্ট অফ অল এটা হচ্ছে একটা সনেট, এবং এর এটাতে কোনো ফিক্স তিনি রাইম স্কিম ব্যবহার করেন নাই, এবং এর রাইম স্কিম হচ্ছে হলো এইটা, এর আগে আমরা পড়েই নিয়েছি। ওকে, দেন ফাইনালি অজিমেন্ডিয়াস ইজ এ রোম্যান্টিক সনেট। রোম্যান্টিক সনেট মানে কি? শুধুমাত্র যে রোম্যান্টিক মানে যে শুধু যে প্রেম পীড়িত হবে তা কিন্তু নয়। হ্যাঁ, যে কোনো আবেগের অত্যাধিক বহিঃপ্রকাশকেই বলা হয় রোম্যান্টিক। Like other romantic poem, it combines imagination, history, emotion and deep message about life. এগুলো সম্বন্ধে, এগুলোর একটা ডিপ ইমোশন, হ্যাঁ, ডিপ মেসেজ আমরা এখানে পাই। দ্যাটস ওয়াই দিস ইজ এ রোম্যান্টিক পোয়েম। শেলি ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ, ভিভিড ইমেজারি, irony and symbolism to express his idea in a beautiful way. Okay, so this is the generic form of the poem. দেন আমরা আসি যে হাউ ডাজ দ্য ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড ডিসক্রাইব দ্য প্রেজেন্ট স্টেট অফ দ্য কিং। এখন তিনি ওই কিংয়ের, অজিমেন্ডিয়াসের বর্তমান অবস্থা তিনি কিভাবে বলেছেন, ঠিক আছে? দেখো, তিনি এখানে বলছেন, দেখো যে ইন অজিমেন্ডিয়াস পিবি শেলি ডাজ নট ডেসক্রাইব কিং অজিমেন্ডিয়াস ডিরেক্টলি। সে নিজে কিন্তু এখানে স্পিকার নয়, মানে সে নিজে কিন্তু এখানে বলে নাই, সে একজন ট্রাভেলারের চোখ দিয়ে বলাইছে তিনি। হি টেলস দ্য স্টোরি থ্রু এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। দ্য ট্রাভেলার হ্যাজ ভিজিটেড অ্যান অ্যানশিয়েন্ট ডেজার্ট হোয়ার হি স দ্য রিমেইনস অফ এ গ্রেট কিং স্ট্যাচু। একটা গ্রেট কিংয়ের স্ট্যাচু ওখানে রিমেইনস মানে ধ্বংসাবশেষ সে ওখানে দেখেছে। Through the traveler's description, Shelley shows the present condition of Ozymandias and delivers the poem's powerful message about the temporary nature of human power. তোমার হিউম্যান পাওয়ারের যে ট্রানজিয়েন্সি অথবা এটার যেই টেম্পোরারিনেস, এটা তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। দ্য ট্রাভেলার ফার্স্ট ডেসক্রাইব দ্য ব্রোকেন স্ট্যাচু স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য ভাস্ট ডেজার্ট। তিনি এখানে ওই স্ট্যাচুর প্রথমে আমরা দেখেছি সে ডেসক্রাইব করেছেন। স্ট্যাচুটা কেমন ছিল? স্ট্যাচুটা এরকম ছিল যে মরুভূমির মধ্যে জাস্ট দুইটা পা দাঁড়ায় আছে, কিন্তু সেই পায়ের আবার কোনো বডি নাই।
কিন্তু তার কিছুটা দূরে আমরা দেখতে পাবো যে সেইখানে একটা মাথা পড়ে আছে, হাফ ব্যারিড। এইটার দ্বারা কিন্তু আমরা কি বুঝতে পারি, দেখো, দ্য পিকচার ইমিডিয়েটলি টেলস দ্য রিডার দ্যাট দ্য গ্রেট কিংস গ্লোরি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড উইথ টাইম। ওই যে রাজা ছিল, যে বলছে যে আমার মতো ক্ষমতাশালী কেউ নয়, আই এম অলমাইটি। হ্যাঁ, আমি অলমাইটি, কিন্তু এই সময়ের তোরে কি হয়ে গেছে, তার সব কিছু হারায় গেছে, একদম ধুলায় ধুলিস্যাৎ হয়ে গেছে। দ্য ট্রাভেলার দেন ডিসক্রাইব দ্য ফেস অফ দ্য স্ট্যাচু ইন ডিটেলস। হ্যাঁ, এখানে কিন্তু সে তার ফেসের একটা ডিসক্রাইব করেছে, যে কেমন ফেস তার, আহ, তার তার দিকে তাকালে মনে হচ্ছে দ্যাট হি ইজ অ্যাংরি অ্যান্ড হার লিপস আর রিঙ্কেল। তার ঠোঁট হলো কুচকায় আছে অন্যদের প্রতি রাগে অথবা অন্যদের প্রতি ঘৃণাতে। হ্যাঁ, আহ, আহ, তার চোখের যে দৃষ্টি, এটা দেখে তার মনে হচ্ছে যে এ হলো এই টাইপের লোক হতে পারে। হ্যাঁ, এবং সে অন্যদেরকে সে কোনো কিছু মনেই করছে না। এবং আমরা যে এত প্রিসাইজলি উই ক্যান ভিজুয়ালাইজ দ্য ফেস অর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট পার্টিকুলার কিং সো প্রিসাইজলি, হোয়াট ইজ দ্য রিজন? বিকজ দ্য স্কাল্পচার ওয়াজ সো স্কিলফুল। স্কাল্পচারের, তার শিল্পের যে যে শ্রেষ্ঠত্ব, এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। ওকে, দেন দ্য ট্রাভেলার অলসো রিড দ্য ইনস্ক্রিপশন রিটেন অন দ্য পেডিস্টেল অফ দ্য স্ট্যাচু। ওইখানের যে স্তম্ভ ছিল, ওইখানে যে ভিত ছিল, ওইখানে একটা পেডিস্টেলে তোমার ইনস্ক্রিপশন লেখা আছে, একটা লেখনী লেখা ছিল, সেটা কি? আই অ্যাম অজিমেন্ডিয়াস, মাই নেম ইজ অরিমেন্ডিয়াস, কিং অফ কিংস, লুক অ্যাট মাই ওয়ার্কস, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপায়ার। আমি হচ্ছে কিং অফ কিং, আমি অজিমেন্ডিয়াস, তোমরা কেউ আমার সাথে পারবা না। আমার আমার রাজত্ব দেখেছো, তোমরা সবাই আশা করবা যে তোমরা আমার মতো হতে পারবা, এবং ওই আশা থেকেই তোমাদের নিরাশার জন্ম নিবে। The traveler then explains the present condition of the king's kingdom by saying nothing beside remains। এবং তারপরে সে বলছে কি, যে এই যে এত বড় কিং, এত তার শ্রেষ্ঠত্ব, এত তার পাওয়ার, আলটিমেটলি কি হয়েছে, ওই স্ট্যাচুটা তো ভেঙে গেছেই, তার আশেপাশে তার প্রাসাদ আছে নাই, তার আশেপাশে তার সেনা সৈন্য হাতি ঘোড়া এগুলা কোনো কিছু আছে নাই, শুধুমাত্র ডেজার্ট আর ডেজার্ট। কাজেই টাইম সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। ওকে, ফাইনালি দ্য ট্রাভেলার ডিসক্রাইব দ্য এন্ডলেস ডেজার্ট সারাউন্ডেড দ্য ব্রোকেন স্ট্যাচু। এবং তারপরে আমরা দেখতে পাবো সে ওইখানে যে এন্ডলেস যে ডেজার্টটা আছে, যে মরুভূমি আছে, ওই মরুভূমি সম্বন্ধে তিনি বলবেন যে রাজার রাজত্ব আর কিচ্ছু নাই, শুধুমাত্র ওই ডেজার্টটা আছে। দেখো, দিস লাইন ক্রিয়েটস এ পাওয়ারফুল ইমেজ অফ লোনলিনেস অ্যান্ড এমটিনেস। দ্য ভ্যাস্ট ডেজার্ট হ্যাজ sorry the vast desert has swallowed the king's empire, showing that nature and time are stronger than human rulers. The silence of the desert contrasts sharply with the king's proud claim of everlasting greatness। এবং ওই যে ডেজার্টের যে একটা সাইলেন্স, একটা নীরবতা, এটা কিন্তু ওই যে কিংয়ের যে পূর্ববর্তী যে ক্লেমগুলো ছিল, যে আই এম দ্য গ্রেটেস্ট, হ্যাঁ, আমার যে রাজত্ব এটা এভারলাস্টিং, কিন্তু এটার সাথে একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে এখানে। আচ্ছা, দ্য ট্রাভেলার ডেসক্রিপশন also highlights another important idea, the lasting power of art. হ্যাঁ, although the king and his empire has disappeared, the sculpture's work still survives। এখানে আর্ট, শিল্পের, কলার যে একটা এভারলাস্টিং পাওয়ার, যে এখানে রাজা রাজত্ব সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই স্কাল্পচারও কিন্তু ধ্বংস হয়ে গেছে, স্কাল্পচারও কিন্তু মারা গেছে, কিন্তু শুধুমাত্র তার কাজটা বর্তমানে সারভাইভ করছে। দ্য স্ট্যাচু continues that to tell the story of Ozymandias' pride and failure. In this way, Shelley suggests that art can preserve history even when political power has vanished. ঠিক আছে? ওকে, এরপরে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে
লাস্ট প্রশ্ন, ও না সরি, আরেকটা আছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মাই নেম ইজ অজিমিন্ডিয়াস কিং অফ কিংস, লুক অ্যাট মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার। এটাকে আমাদেরকে এখন এক্সপ্লেইন করতে হবে। দেখো কি হলো, দুইটা করে হয়েছে। এখন সে কি বলছে দেখো, these famous lines are taken from P.B. Shelley's poem Ozymandias, the written on the pedestal of the broken statue of King Ozymandias. Through these words, Shelley presents the king's pride and confidence. At the same time, he creates a powerful irony because the king's proud claim is completely different from the reality. তিনি বলেছিলেন যে আমি এভারলাস্টিং, আমার ক্ষমতা এভারলাস্টিং, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু আর হয় নাই। তো এখানে একটা রিয়ালিটি থেকে এটা একদম পুরাপুরি ডিফারেন্ট। দ্য কোটেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ দ্য পোয়েম বিকজ ইট রিভিলস দ্য ইনার মেসেজ অ্যাবাউট দ্য টেম্পোরারি নেচার অফ হিউম্যান পাওয়ার। সো হিয়ার বাই দিস পার্টিকুলার লাইন আমরা কিন্তু এখানে সেন্ট্রাল যে মেসেজটা এটা বুঝতে পারি, যে সে বলছে যে আমি কিং অজিমিন্ডিয়াস, আমার মতো কেউ নাই, আমার মতো ক্ষমতা কারো নাই, এবং আমার রাজত্ব কখনো ধ্বংস হবে না। কিন্তু আলটিমেটলি কি হলো, এটা হিউম্যান পাওয়ারের যে টেম্পোরারি নেচার, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। প্রথম অংশে কি বলছে সে, মাই নেম ইজ অজিমিন্ডিয়াস কিং অফ কিংস শোজ দ্য কিংস গ্রেট প্রাইড। একটা মানুষ যখন বারবার আমি, হ্যাঁ আমি অমুক, আমি তমুক, আমার আমিত্ব যতক্ষণ একজন মানুষের মধ্যে থাকবে, একজন মানুষ যে দেখবা যে বেশি বেশি আমি এই ওয়ার্ডটা ব্যবহার করে, তার মধ্যে প্রাইড আছে, তার মধ্যে অহংকার আছে। হ্যাঁ, by calling himself the king of kings, Ozymandias claims that he is the greatest ruler in the world. He believes that no other king is equal to him. The title reflects his unlimited ambition, কনফিডেন্স অ্যান্ড ডিজায়ার ফর এভারলাস্টিং ফেম। এটা দ্বারা কি বোঝায়, সে বলছে কিং অফ কিংস মানে কি, তার যে আনলিমিটেড অ্যাম্বিশন, হিজ অ্যাম্বিশন ইজ নট লিমিটেড, আনলিমিটেড। সে বলছে কিং অফ কিংস, আমি রাজাদেরও রাজা, confidence and desire for everlasting fame. It also suggests that he considered himself almost god-like, সে নিজেকে ঈশ্বর বলে দাবি করছে, and expected everyone to respect and obey him. সে নিজেকে কিছুটা ঈশ্বর হিসেবে দাবি বলছে। he is telling that my dynasty, my empire will not fall. Okay, and he is asking everyone that you all should respect me, সবাই আমাকে সম্মান করো। Okay, আচ্ছা, the second part of the inscription, look at my works a mighty and despair, is a direct challenge to other rulers. Ozymandias proudly invites all the powerful kings to look at his great building, monument and empire. He believes that when they see his achievement, they will lose hope because they will never able to equal his greatness. These words show his arrogance and his belief that his glory will remain forever. So he is saying that you mighty people, সে তাদেরকে মক করার জন্য, তাদেরকে ক্রিটিসাইজ করার জন্য বলছে যে ইয়ে মাইটি পিপল, হে পাওয়ারফুল মানুষজন, ইউ লুক অ্যাট মাই ওয়ার্কস, ইউ লুক অ্যাট মাই ডাইনেস্টি, ইউ লুক অ্যাট মাই প্যালেস, ইউ লুক অ্যাট মাই ল্যান্ডস, and in your mind keep thinking that you will be one day you will be able to match my level. কিন্তু এই জিনিসটা তো কখনোই হবে না, এবং আলটিমেটলি তোমরা ডিসপেয়ারে ডুবে যাবে, তোমরা হতাশায় ডুবে যাবে। এবং এটা দ্বারা আমরা তার অ্যারোগেন্স বুঝতে পারছি, হ্যাঁ, যে সে বলতে চাইছে তার মতো কেউ হবে না এবং সে রাজত্ব করবে। হাউএভার শেলি ইউজেস আইরনি, এখানে আইরনি ব্যবহার করেছেন। কিভাবে আইরনি? প্রথমের দিকে কি বলা হচ্ছে যে তার মতো কেউ নাই, একদম গ্রেটেস্ট কিং অফ আর্থ, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, সে একদম পুরা ধুলায় ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর দেখো, দিস লাইন্স অলসো এক্সপ্রেসেস দ্য পোয়েমস থিম, দ্য টেম্পোরারি নেচার অফ পাওয়ার। তোমার ক্ষমতা, তোমার ধন সম্পত্তির যে একটা টেম্পোরারি নেচার, আজকে আছে 2 মিনিট পরে সেটা তোমার ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য টেম্পোরারি নেচার অফ পাওয়ার। দেন অ্যানাদার ইম্পর্ট্যান্ট আইডিয়া ইজ দ্য ডেঞ্জার অফ প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স।
তোমার মধ্যে যদি প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স থাকে, এটাও কিন্তু ডেঞ্জারাস কাইন্ড অফ থিং। ওকে, অজিমিডিয়াস থট দ্যাট হি ওয়াজ গ্রেটার দেন এভরিওয়ান এলস, সবার চেয়ে সে গ্রেট ছিল, বাট হিজ প্রাইড এন্ডেড ইন ফেইলিয়ার। Shelley wants all rulers not to become proud because power is temporary while time and nature are eternal. হ্যাঁ, তিনি এখানে সবাইকে ওয়ার্ন করছেন যে অজিমিন্ডিয়াসের মতো মানুষ যদি ধ্বংস হয়ে যেতে পারে তাহলে তোমাদের কি অবস্থা। তো ডু নট ফিল প্রাউড। অ্যান্ড দেন দ্য লাস্টিং পাওয়ার অফ আর্ট, এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন এরপরে লাস্ট প্রশ্ন হচ্ছে অ্যানালাইজ দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য পোয়েম। এখানে ফিগার অফ স্পিচ কি কি ব্যবহার করা হয়েছে? প্রথমত এখানে ইমেজারি ব্যবহার করা হয়েছে। আমরা এখানে খুব রিচ ইমেজারি এই কবিতাতে ব্যবহার করেছি। আমরা সব কিছু আমরা এখানে চোখের সামনে যেন দেখতে পাই। প্রথমত আমরা ব্রোকেন স্ট্যাচুর একটা পিকচার এখানে দেখতে পাই, এবং ওই স্ট্যাচুর কি আছে, পা আছে, বডি নাই, আবার মাথা আছে, আবার ওইখানে একটা পেডিস্টেল আছে, এবং পেডিস্টেলের উপর কিছু লেখাও আছে। এই সব কিছু আমরা এখানে ভিজুয়ালাইজ করতে পারি। দিস ডেসক্রিপশন অ্যালাউস রিডার্স টু পিকচার দ্য রুইন্ড স্ট্যাচু অ্যান্ড দ্য এমটি সারাউন্ডিং। আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে শুধুমাত্র এই স্ট্যাচুটাও এখানে আছে, ভগ্ন স্ট্যাচু আছে, এবং চারিদিকে একদম নিস্তব্ধতা, চারিদিকে শুধুমাত্র ডেজার্ট ছাড়া আর কোনো কিচ্ছু নাই। দেন তারপরে আমরা কি এখানে আইরনি আছে। কেমন আইরনি? হিয়ার উই ক্যান সি দ্য আইরনি অফ সিচুয়েশান। এখানে তিনি প্রথমের দিকে আমরা কবিতা পড়ে কি দেখতে পাই যে একদম গ্রেটেস্ট কিং, তার মতো কিং কেউ নাই, তার মতো রাজত্ব কারো নাই, তার মতো প্যালেস কারো নাই, হ্যাঁ, কোনো কিছুই নাই। অন্যরা সবাই তার মতো হতে চাবে কিন্তু তার মতো হতে পারবে না, এবং লাস্টে হতাশায় ডুবে যাবে, ঠিক আছে। তো কিন্তু শেষে কি হয়? দেখা যায় যে এত বিশাল রাজা, তার রাজত্ব ধ্বংস হয়ে যায়, তার শুধুমাত্র স্ট্যাচু থাকে এবং স্ট্যাচুটাও ভেঙে চলে যায়। সো হিয়ার উই ক্যান সি দ্য পয়েট হ্যাজ ইউজড আইরনি হিয়ার। দেন সিম্বলিজম তো আমরা এখানে পেয়েছি। ব্রোকেন স্ট্যাচু কাকে সিম্বল করে? ফল অফ হিউম্যান পাওয়ার অ্যান্ড প্রাইড। এন্ডলেস ডেজার্ট কাকে সিম্বল করে? আনস্টপেবল পাওয়ার অফ টাইম অ্যান্ড নেচার। স্কাল্পচারের ওয়ার্ক কাকে সিম্বল করে? এভারলাস্টিং পাওয়ার অফ আর্ট। হ্যাঁ, তারপরে এগুলা দি সিম্বলস মেক দ্য পোয়েম ডিপার অ্যান্ড মোর মিনিংফুল। এরপরে দেখো, এরপরে সে বলবে দ্য পোয়েম অলসো কন্টেন্স পার্সনিফিকেশন কেন? তিনি এখানে বলেছেন, দেখো, শেলি রাইটস দ্যাট দ্য স্কাল্পচার্স হ্যান্ড মক দেম। হ্যাঁ, সে বলছে এখানে তার যে হাত, এই স্কাল্পচারের হাত ওইটা বানায়ছে। আসলে কি হাত বানায়ছে? হাতের কোনো ক্ষমতা আছে? সম্পূর্ণ ওই যে স্কাল্পচার সে নিজেই বানাচ্ছে। এখানে শুধুমাত্র হাতকে একজন মানুষের সাথে এখানে তুলনা করা হয়েছে। ওকে, সো দিস ইজ ইউসি পার্সনিফিকেশন। দেন মেটাফোর, দেন অ্যালিটারেশন। আমরা এখানে আবার অ্যালিটারেশনও দেখতে পাবো। অ্যালিটারেশন মিনস দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট ওয়ার্ডস। কোল্ড কম্যান্ড, ওকে, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার। এখানে কোল্ডের সি, কমান্ডেরও সি, বাউন্ডের বি, বেয়ারের বি। সো হিয়ার উই ক্যান সি দ্যাট দের ইজ রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। ওকে, সো দ্যাটস ওয়াই দিস ইজ অ্যালিটারেশন, এক্সাম্পল অফ অ্যালিটারেশন। দেন মেটাফোর, উই ক্যান অলসো সি মেটাফোর। এখানে সে বলছে কিং অফ কিংস, রাজাদেরও রাজা সে। So here is the example of metaphor. And then apostrophe. What is apostrophe? If in a line there is the direct mention of someone, then that will be called as apostrophe. So here the poet is using apostrophe. Finally, the poem contains apostrophe in the words, look at my works, ye mighty, and despair. Ozymandias directly addresses the mighty, meaning other powerful rulers. Even though they are not present, the figure of speech make the king's proud challenge more dynamic and memorable. ওই মানুষগুলো এখানে প্রেজেন্ট নাই, কিন্তু এই যে দ্য ইউজ অফ দিস কাইন্ড অফ ফিগার অফ স্পিচ, এটা কিন্তু আরও ড্রামাটিক করে তোলে।
এবং মেমোরেবল করে তোলো। সে বারবার বলছে যে তোমরা আসো, অন্যান্য যারা দামি লোক যারা আসো, অন্যান্য রাজা যারা আসো, তোমরা আসো, দেখো, চেষ্টা করো যে আমার মতো হওয়ার জন্য। আমি জানি তোমরা আশা করো, তোমরা রাতে স্বপ্ন দেখো যে একটা দিন তোমরা আমার মতো হতে পারবা, কিন্তু আলটিমেটলি তোমরা কখনোই আমার লেভেলকে ম্যাচ করতে পারবা না, এবং এর কারণে কি হবে, তোমরা হতাশার সমুদ্রে ডুবে যাবা। ইন কনক্লিউশন শেলি ইউজেস, তাহলে এক কথায় তিনি এখানে কি কি ইউজ করেছেন দেখো, তিনি ইমেজারি ব্যবহার করেছেন, আইরনি, সিম্বলিজম, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, মেটাফোর অ্যান্ড অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছেন এখানে। দ্য রিচ ইউজ অফ ফিগার অফ স্পিচেস। ওকে, সো আজকের ক্লাস এটুকুই। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে আরও প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।